আজকে শিক্ষার্থীরা অনলাইন কার্যক্রমে আজকে আমরা পড়ব আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ধর্মগ্রন্থ। অর্থাৎ যে গ্রন্থে ধর্ম সম্পর্কিত আখ্যান, উপাখ্যান ইত্যাদি থাকে সেটা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। প্রত্যেক ধর্মেরই নিজস্ব কিছু গ্রন্থ আছে, যেমন ইসলাম ধর্মে আছে আমাদের কোরআন শরীফ, তারপরে খ্রিস্ট ধর্মে আছে বাইবেল, তেমন তদ্রূপভাবে হিন্দু ধর্মেও কিছু গ্রন্থ রয়েছে, তবে সংখ্যাটা একটু বেশি। সেটা হচ্ছে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, ভাগবত গীতা, চণ্ডী ইত্যাদি। এর ভিতরে হিন্দুদের আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদ মানে জ্ঞান। এই জ্ঞানটা হচ্ছে ঋষিদের ধ্যানে পাওয়া পবিত্র জ্ঞান। এখন আমরা জানব যে কাদেরকে আমরা ঋষি বলতেছি। যারা সত্য বা জ্ঞান এবং সৃষ্ট স্রষ্টার মাহাত্ম্য উপলব্ধি করতে পারতেন তাদেরকে বলা হতো ঋষি। এই ঋষিদের ধ্যানে পাওয়া পবিত্র জ্ঞান হচ্ছে আমাদের বেদ। আমাদের জীবনের উৎস পরম পুরুষ ব্রহ্ম এবং ঈশ্বর সম্পর্কে বেদ ও সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ প্রভৃতি গ্রন্থে আলোচনা করা হয়েছে। এর ভিতরে আমাদের বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা আমরা জানি আগে, ঋক, সাম, যজু, অথর্ব। এখানে একটু ভিন্ন অঙ্গিকে বলা হয়েছে। বেদের আরেক নাম সংহিতা। সংহিতা মানে সংগ্রহ বা সংকলন। সমগ্র বেদ সংহিতাকে 4টি ভাগে ভাগ করেছে আমরা যেটা আগে বললাম। ওর সাথে সংহিতা শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে। ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা এবং অথর্ববেদ সংহিতা। এই সংহিতাগুলোকে একত্রে বলা হচ্ছে চতুর্বেদ। বেদের 2টি অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মন্ত্র ও ব্রাহ্মণ। বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা এবং বিভিন্ন যজ্ঞে তাদের প্রয়োগ বা ব্যবহারের কথা আলোচনা করা হয়েছে তাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণগুলো গদ্যে রচিত। ব্রাহ্মণের বিষয়বস্তুর মধ্যে রয়েছে বিধি, অর্থাৎ বিশেষ বিশেষ কর্ম অনুষ্ঠানের নির্দেশ, বেদমন্ত্রর অর্থ প্রসঙ্গে প্রয়োজনীয় ব্যাখ্যা, বিরোধী মতে সমালোচনা ইত্যাদি। এরপর আসতেছে আরণ্যক ও উপনিষদ ব্রাহ্মণের অংশ। ব্রাহ্মণে বেদের কর্মকাণ্ড আর অরণ্যে হচ্ছে বেদের জ্ঞান। উপনিষদে জ্ঞানকাণ্ড আলোচনা করা হয়েছে, যা অরণ্যে রচিত, তাই হচ্ছে আরণ্যক। অতএব অরণ্যের সাথে গভীর জ্ঞানের তুলনা করা হয়েছে। এরপর আসতেছে উপনিষদ। উপশব্দের অর্থ সমীপে বা নিকটে, শব্দের অর্থ নিশ্চয়। অতএব গুরুর নিকট নিশ্চয়ের সঙ্গে বসে যে জ্ঞান আহরণ করা হয় সেটা হচ্ছে উপনিষদ। উপনিষদের বিষয়বস্তু স্পষ্ট হয় না। জীবের মূলীভূত সত্তা হচ্ছে তার আত্মা। এই আত্মা পরমাত্মা বা ব্রাহ্মণের অংশ। সুতরাং জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এই ব্রহ্ম নিরাকার, আত্মারূপে জীবের মধ্যে তার অবস্থান। তিনি সব কিছুর মূলে রয়েছেন। এই ব্রহ্মের বিষয়টা হচ্ছে উপনিষদ। এরপর আসতেছে আমাদের বেদাঙ্গ। বেদাঙ্গ হচ্ছে বেদের অঙ্গ। অতএব বেদ পাঠের সহায়ক গ্রন্থ হচ্ছে বেদাঙ্গ। এই বেদাঙ্গকে 6টি অংশে ভাগ করা হয়েছে: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। এইটাকে এককভাবে বলা হচ্ছে বেদাঙ্গ। শিক্ষা শব্দটি বিশেষ অর্থে এখানে জ্ঞান অর্জন বা বিদ্যা অর্জনের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। এখানে ব্যবহার করা হয়েছে, শিক্ষা অর্থে বোঝানো হয়েছে ধ্বনিতত্ত্ব, বিশেষ করে উচ্চারণ তত্ত্ব সহ নির্ভুলভাবে বৈদিক শব্দ উচ্চারণ। তারপরে আসতেছে কল্পটা হচ্ছে যজ্ঞাদি কর্মকাণ্ড যার দ্বারা কল্পিত বা সমর্থিত হয়, তাই হচ্ছে কল্প হচ্ছে নির্ভুলভাবে বৈদিক যাগযজ্ঞ ক্রিয়াকাণ্ড অনুষ্ঠানের পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের কল্প। এবার হচ্ছে ব্যাকরণ। আমরা বাংলায় যেমন ব্যাকরণ পড়ে থাকি ঠিক তেমনই বেদের একটা ব্যাকরণ আছে। সেটা হচ্ছে কোনো শব্দের উৎপত্তি নির্ণয়, অর্থাৎ সে কোথা থেকে আসছে, কীভাবে, উচ্চারণ তত্ত্বটা সেটা ঠিক করার জন্য ব্যাকরণের ব্যবহার করা হয়েছে বেদাঙ্গ হিসাবে। অতএব ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে সূত্রায়িত করা হয় আর শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করা হয়। ভাষা ব্যবহারের সময় তার অর্থশুদ্ধির জন্য ব্যাকরণ পাঠ করা প্রয়োজন। এরপর আসতেছে নিরুক্ত এবং ছন্দ, জ্যোতিষ। তোমরা আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা শেষ করছি এখানে।
বিষয়বস্তুটা একটু আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে, একটু মনোযোগের সাথে দেখবে। ধন্যবাদ।